পারস্য উপসাগরের এক কোনায় চোখে পড়বে ছোট্ট একটা দেশ যার নাম কাতার। এই দেশের আয়তন মাত্র 11,581 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের 90তম। বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট এই কাতার। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ের ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার। হবেই বা না কেন? সিংহভাগই ধুধু মরু এলাকার এই দেশটি গ্রীষ্মকাল হয়ে ওঠে ভয়াবহ। 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা বিরাজ করে সেখানে। প্রায় বসবাসের অযোগ্য এই এলাকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও মুক্ত সংগ্রহ করা। এসব বেচে পেট চালানো জেলে ও ডুবুরিদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। স্বাধীনতার 50 বছর যেতে না যেতেই কাতার এখন এই গ্রহের শীর্ষ ধনী দেশগুলোর একটি। 2024 সালের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় $1,12,283, যেটি কিনা ফ্রান্সের চেয়েও 3 গুণ বেশি। বিশ্বের কোনায় কোনায় চোখে পড়ে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম কাতারে। অন্যদিকে গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী দোহাকে দেখলে তো মনে হয় সাইফাই সিনেমায় দেখানো ভিন গ্রহের কোনো বসতি। এখন প্রশ্নটা হচ্ছে, কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো? চলুন এই প্রশ্নটির উত্তরই খোঁজা যাক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960-এর দশকেই তা প্রায় শূন্য হয়ে পড়ে। গরিব কাতারের ভাগ্যেরও সামান্য পরিবর্তন ঘটেছিল, কিন্তু খুব একটা বেশি নয়। 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে, দ্য নর্থ ফিল্ড, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা নয়। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মধ্যেই সরবরাহ করা সম্ভব ছিল, আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে, যেখানে এই গ্যাস ব্যবহার করা হবে। শেল কোম্পানিও তাই এদিকে আগ্রহ দেখায়নি। 1995 সাল হামাদ বিন খলিফা আল খানিক অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে, আর আমির ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না। তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরো সহজলভ্য করা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো, আর এখন কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। গত বছরেরই এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত 4 রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত এলএনজি এর 1/3 রপ্তানি শুরু করেছে। শুধু তাই নয়, কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজির উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশ 1 টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও 4 টন জ্বালানি উৎপাদন করে। কি চমকে গেলেন মনে হচ্ছে? জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? তার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন চেয়েও বেশি পরিমাণ অর্থ, যাদের কাজ হচ্ছে দেশ বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। আরেকটি ব্যাপার, কাতারের জনসংখ্যা মাত্র 30 লক্ষ এবং তাদের মধ্যেও মাত্র 3 লক্ষ লোক কাতারের নাগরিক। সুতরাং কিছু অঙ্ক কষলেই তাদের এই বিশাল মাথাপিছু আয়ের কারণ বের করে ফেলতে পারবেন। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেরও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেটই নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফক্সওয়াগেন, বার্কলেস ব্যাংক, এমনকি রাশিয়ার সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিরাট অংশ কাতারের মালিকানাধীন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো 2 হাতে টাকা উড়িয়ে চলেছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য, আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থার আন্তর্জাতিক প্রভাব। কাতারের অভাবনীয় উন্নয়ন আসলেই প্রশংসার যোগ্য। কয়েক বছরের ব্যবধানে জেলাদের ছোট্ট গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হওয়া কাতার কি পারবে পারস্য উপসাগরে সৌদি আরবের সাথে টক্কর দিতে?